আজকে 13/8/2025, মানে আজকে হচ্ছে বুধবার। তো এখন বাজে সকাল 7:22। আমাদের 6:30 নাগাদ বেরোনোর কথা ছিল, সেটাও হলো না। সেই 7:22 হয়ে গেল, 7:30। তো যাই হোক, আমরা এখন আজকে বেরিয়ে সোজা লখনৌ যাবো, বেনারস যাব ঠিক করেছি, দেখা যাক। আর তারপরে কালকে আগামী দিন বেনারস থেকে খড়গপুর। তো জার্নিটা স্টার্ট করা যাক। এখন বাজে সকাল 7টা। দিল্লির ওয়েদার বেশ ক্লাউডি, পুরো অন্ধকার টাইপের হয়ে আছে, মেঘলা ওয়েদার। তো আমরা এখন জার্নি স্টার্ট করছি। দিয়াকে হস্টেলে মানে পিজিতে রেখে দিয়েছি, দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। তো চলুন কন্টিনিউ করা যাক। এটা সেদিন রাত্রে লাইট জ্বলছিল, মনে আছে তোমার? আমরা যমুনা এক্সপ্রেসওয়ে উঠে গেলাম। এই যমুনা এক্সপ্রেসওয়ে কিন্তু যাব আমরা আগ্রা অব্দি। আমরা এখন রয়েছি যমুনা এক্সপ্রেসওয়েতে। তো এই এক্সপ্রেসওয়েটা আমরা যাব হচ্ছে 184 কিলোমিটার আগ্রা অব্দি। তারপরে আমরা ধরবো আগ্রা থেকে লখনৌ এক্সপ্রেসওয়ে। সেই এক্সপ্রেসওয়েটা প্রায় এরকমই, প্রায় 150-200 কিলোমিটারের কাছাকাছি। তারপরে আমরা ওদিকটা যাব হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, সেটা হচ্ছে লখনৌ থেকে যে চলে গেছে পাটনা অব্দি, কিন্তু আমরা বারাণসীর দিকে চলে যাব। আজকে আমরা নাইট স্টে করবো বারাণসীতে, ঠিক করেছি। তো দেখা যাক বেনারসে কখন পৌঁছোই বা কি হয়, মানে কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। তো জিপিএস দেখাচ্ছে আমরা 6:30-7টার মধ্যে ঢুকে যাব। তো এখন জানি না আমরা কতটা ব্রেক নেব বা কি করব, কোথায় দাঁড়াবো, সেটার উপর ডিপেন্ড করছে। কেননা যত বেশি দাঁড়াবো তত টাইম নষ্ট হবে। এক্সপ্রেসওয়ে মোটামুটি 100 স্পিড লিমিট। আমরা ওকে ছেড়ে আসছি, এখন মন খারাপ করছে। যখন বেরিয়ে আসছি তখন খুব মন খারাপ করছিল, এখন ঠিক আছে। দিল্লি ইউনিভার্সিটিতে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো একা তো থাকতেই হবে। তো সব দিন তো আর বাবা মার সাথে সাথে ঘুরবে না, ওকে বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তো সেই জন্য দিয়ে এখন ভালো করে পড়াশুনো করতে হবে। তো সেই জন্য বাইরে থাকাটা দরকার। হস্টেল লাইফ বা পিজি লাইফ লিড করা একটু দরকার, না হলে মানুষ শিখতে পারে না ঠিক করে। তো প্রথম একটু মন খারাপ করবে কিছুদিন, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি বলো, তাই না? আমাদের এখন ব্রেকফাস্ট ব্রেক। আমরা এখন ব্রেকফাস্ট ব্রেক নিচ্ছি। এই হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এখন যমুনা এক্সপ্রেসওয়ে। ব্রেকফাস্ট বানানো চলছে, সমস্ত কিছু ব্রেড আমরা সেকেন্ডই চলে এসেছিলাম। এখানে কলা টলা রয়েছে, পাউরুটি, ডিম সেদ্ধ সবই আছে। ব্যাস, আমাদের ফার্স্ট ব্রেক স্টার্ট। এখন বাজে 9টা। তো আমরা ব্রেকফাস্ট করে নিই। স্পিডটা দেখুন, অতিরিক্ত বেশি স্পিডে লোকে গাড়ি চালাচ্ছে, তার জন্য কিন্তু টায়ার ফেটে বাস্ট করে অ্যাক্সিডেন্টটা হয়। জ্যাম লাগানো হয়ে গেছে। আমরা দাঁড় পায়ে এসে বোঝা যাবে না, এটা বাটার দেওয়া। দাঁড় কয়েকটা রুটি দিলাম। এবার এসে গেছে জঙ্গল বাবলারগুলোকে রুটি দিই। এখানে রয়েছে কলা আর ডিম সেদ্ধ। এই হচ্ছে কলা আর ডিম, পাউরুটি খেয়ে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট। উপর দিয়ে ব্ল্যাক হেডেড আইবিস যাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে এভাবে ডিম ছাড়ানো, তাও আর যমুনা এক্সপ্রেসওয়েতে পাওয়া যায়। আমরা এবার উঠে পড়লাম, আবার জার্নি শুরু। ব্রেকফাস্ট হয়ে গেল, জবরদস্ত ব্রেকফাস্ট হলো, জবরদস্ত। খালি চাটা খেলাম না, চাটা একটু পরে খাবো। এখনই ব্রেকফাস্ট খেলাম, চাটা একটু পরে করবো, করে বানাতে হবে, বানিয়ে খেতে হবে। তো চলুন জার্নি আবার শুরু করা যাক। আমরা এখন চললাম আগ্রার দিকে। মাঝখানে একটা বায়ো ব্রেক নেব। সেখানে ওই যে মাঝখানে যে হল্টিং জায়গাগুলো আছে, সেখানে পেট্রোল পাম্পের সাথে টয়লেট থাকে, বা ওই রেস্টুরেন্টগুলোতেও টয়লেট থাকে, সেখানে একটা বায়ো ব্রেক নেব। সেখানে কেএফসিও রয়েছে, সাবওয়ে রয়েছে, সবই আছে এখানে। বাঁ দিকে আগ্রা চলে গেল। যমুনা এক্সপ্রেসওয়েতে এই আমাদের প্রথম টোল। আজকের দিনের ফার্স্ট টোল ক্রস করছি আমরা যমুনা এক্সপ্রেসওয়ের উপরে। এটা আমরা এখন একটা ধাবায় দাঁড়িয়েছিলাম কেএফসিতে। সকাল 7 সকালে কেএফসিতে আর সাবওয়েতে এক গাদা পাউরুটি চিবিয়ে ওই 450-500 টাকা দেওয়ার কোনো মানে হয় না। তো হ্যাঁ, সব পাওয়া যাচ্ছে, ডাব থেকে শুরু করে সব রকম আছে, ধোসা ইডলি সবই আছে। এবং এটা রিজনেবল রেটটা আমি দেখলাম প্রচণ্ড রিজনেবল। আর মানে চাটা তো দুর্দান্ত খেতে। 30 টাকা করে নিলে এরকম বড় ভাঁড়ে দিয়েছিল চাটা। এটা ঠিকঠাক আছে, মানে 65 টাকা 70 টাকা চাটা একটু বাড়াবাড়ি আর কি।
কেন চায়ের যে যাই হোক না কেন 30 টাকা অবধি ঠিক আছে, মানে ভালো চা কোয়ালিটির চা হলে 30-35 অবধি ঠিক আছে, কিন্তু তার বেশি মানে ওই 70, 80, 90, 100, 150 টাকার চা হজম হচ্ছিল না, মানে বদহজম হয়ে যাচ্ছিল। কাঁচটাকে ক্লিন করে দিল, একদম ঝাকাস, পুরো কাঁচটা আরো চকচক করছে। আমি একটা পেট্রোল পাম্প থেকে, এখানে ইন্ডিয়ান অয়েলের পাম্প থেকে তেল ভরলাম। এখানে তেলের প্রাইস আজকে নিলে হচ্ছে 94 টাকা 30 পয়সা, মানে 94.30। আমরা রয়েছি ইউপিতেই। আমাদের গাড়ির জন্য 165 আর বাইকের জন্য 85। যাক, আমার হয়ে গেল। আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে চা কফি খেয়ে নিই, আরেকবার চা খেয়ে নিই, তবে পরে চা বানানো যাবে। কফি টফি সবই নিয়ে এসছি অবশ্য। ওয়েলকাম টু আগ্রা সিটি। এখানে কিন্তু কিসের টোল জানি না, কত টাকার টোল কাটছে সেটাও জানি না, ওটা কাটছে কিনা আদৌ সেটাও জানি না। আর কিছু দূরে টোল গেটটা পড়বে। আমি এখন রয়েছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। এই এক্সপ্রেসওয়ের স্পিড লিমিট হচ্ছে 100, মানে 100, আর বড় গাড়ির জন্য হচ্ছে 80। তো আমি ম্যাক্সিমাম দেখছি যতগুলো গাড়ি যাচ্ছে, আমি এখন আমার গাড়ির স্পিড হচ্ছে 97 থেকে 98-এর কাছাকাছি আছে। যেহেতু আমার ডিজিটাল মিটার না, আমি বুঝতে পারছি না, কাঁটাটা যেখানে আছে তাতে দেখে মনে হচ্ছে 100-র একটু নিচে আছে, যেহেতু স্পিড লিমিটেড 100। কিন্তু ম্যাক্সিমাম গাড়ি, মানে ম্যাক্সিমাম যত গাড়ি যাচ্ছে সব 130-140-এ পেরোচ্ছে। আমার কথা হচ্ছে, তাহলে আর এই ক্যামেরা লাগানোরই বা মানে কি, আর স্পিড লিমিট লেখার মানে কি? না কোনো ফাইন, না কিছু। কেন যতগুলো গাড়ি গেলে একটা গাড়ি কিন্তু আমার সামনে নেই, সব কটা গাড়ি কিন্তু পেরিয়ে গেছে, মানে প্রচুর স্পিডে আছে, প্রত্যেকটা গাড়ি 130-140-এর উপরে স্পিডে আছে। তাহলে লাভটা কি হলো? মানে ক্যামেরা লাগিয়ে, এই ক্যামেরাগুলো লাগানো যে হচ্ছে, মানে লাগিয়েছে যে এই রাস্তায় যে ক্যামেরা লাগানো, যে সেই ক্যামেরা লাগানোর পয়সাটাও কিন্তু এই রাস্তার টোলের মধ্যে ইনক্লুড করা আছে। তো আমি তাহলে ক্যামেরা লাগানোর পয়সা আমরা দেবো কেন? যদি স্পিড লিমিটই না থাকবে, বা স্পিড লিমিটের যদি কোনো রকম কোনো ব্যারিকেশন না থাকে, বা কোনো রকম কোনো ফাইন না থাকে, তাহলে আননেসেসারি স্পিড দেওয়ারও কোনো মানে নেই, স্পিড লেখারও কোনো মানে হয় না। কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কিচ্ছু নেই। এক্সপ্রেসওয়ে হোক, ন্যাশনাল হাইওয়ে হোক, সবই এক, কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই। ওয়েলকাম টু বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। এখন আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে উপর দাঁড়িয়ে কফি খাচ্ছি, আর কালকে দিল্লি থেকে সেও ভাজা কিনে নিয়ে এসেছিলাম, মানে মিক্সচার আর কি, সেটা খাচ্ছি। ভালো লাগছে কফিটা, ব্ল্যাক কফি। এখন বাজে 2টো। আমরা এখন একটা জিওর পাম্পে ঢুকছি, আর এখানে পেট্রোল নেব। জিওর পাম্পে ইউপিতে এখানে আজকে প্রাইস পেট্রোলের হচ্ছে 94.75, আর আমার গাড়িতে তেল লাগলো মোটামুটি প্রায় 1650 টাকার কাছাকাছি। 3টে দাগ খাই হয়ে গেছে, সেজন্য ভাবলাম ভরে নি। জিওর পাম্প তো ভালোই তেল হয়, খারাপ হয় না জিওর তেল। আমরা এখন পেরোচ্ছি গঙ্গোত্রী নদী, বিশাল চওড়া, কিন্তু বেশ চওড়া। আমার স্পিড এখন 91। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের উপরেও কিন্তু এরকম এয়ারফিল্ড বা এয়ার স্ট্রিপ বানানো হয়েছে। আমরা এখন রয়েছি লখনৌ আউটার রিং রোডে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এখান থেকে 3 কিলোমিটার। আগের দিন আমরা এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রাত্রেবেলা পেরিয়েছিলাম, তো আজকে আমরা এখন বাজে 4টে, তো আমরা এখন পেরোচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, মানে ঢুকলাম জাস্ট। তো এখন তো আজকে দিনের বেলায় বেরোবো আর কি। আমরা কিছুটা দূর যাব এই পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে, আমরা যাব সুলতানপুর অব্দি। সুলতানপুর থেকে আমরা যাব জৌনপুর থেকে আমরা যাব হচ্ছে বারাণসী। তো এই হচ্ছে আজকে আমাদের রুট প্ল্যান। তো চলুন যাওয়া যাক। আশা রাখছি রাস্তাটা ভালো হবে। আমরা রায়বেরেলি রোডটা নিলাম না,
কেননা হচ্ছে ওটা শহরের ভেতর দিয়ে, তো জানি না রোডটার কি কন্ডিশন। এটা আগের দিন এসেছি, রোড কন্ডিশন তো দারুণ ছিল। আমি এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসের এখানে দাঁড়িয়ে, আর একটা এইচপির পাম্পে তেল ভরার জন্য দাঁড়ালাম। তো এখানে এখন প্রাইস বলছে, দেখাচ্ছে 96.17। ওদিকে পূর্বাঞ্চল এক্সপ্রেসের জন্য দাম বেশি বললো। বাকি আগে আমি ওদিকে বললাম তখন 94.30 ছিল, তো এখানে অনেকটা বেশি। এখানে আমার লাগলো 1394 টাকা 46 পয়সা। আমরা এখন সুলতানপুর ঢুকছি। এইখান থেকে আমাদেরকে বাঁ দিক নিতে হবে। আমরা এখন বাঁ দিক দিয়ে বেরিয়ে সোজা যাব হচ্ছে বারাণসীর উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে জৌনপুর, জৌনপুর থেকে আমরা যাব হচ্ছে, এখান থেকে সুলতানপুর যাব, সুলতানপুর থেকে জৌনপুর, জৌনপুর থেকে আমরা যাব হচ্ছে বারাণসী। এই সুলতানপুর আমরা বাঁ দিক নিয়ে নেব। মানে আমি যে মাঝখান থেকে নেমে গেলাম, তার জন্য এখানে যত টাকা টোল সেটা আমাকে পে করতে হবে আর কি। আমরা এখন রয়েছি সৈয়দপুর খাজুরহাট রোডের উপরে। এটা এনএইচ এর মতনই লাগছে, কিন্তু ভালো, রোডটার কন্ডিশন খুবই ভালো। এখনো অবধি তো স্টিল দারুণ, ফাটাফাটি। আমরা এখন বেনারসের দিকে যাচ্ছি, সুলতানপুর পেরিয়ে এলাম, এখন জৌনপুরের দিকে যাচ্ছি। জৌনপুর থেকে আবার বারাণসী যাব। এই রাস্তাটা ভেতরের রাস্তা, আমি আগে কখনো তো এই রাস্তায় খুব একটা বেশি আসিনি, তো এই প্রথম। এই রাস্তাটা কিন্তু দারুণ, মানে একটু ইয়ে আছে, মানে বাবলিং হচ্ছে গাড়িটা, মানে রাস্তার ভালো খারাপ খুব একটা ভালো নয়, মানে রাস্তার ফিনিশিং ভালো না, বাট রাস্তাটা ফাঁকা এবং ডবল লেন, মানে এদিকে দুটো লেন ওদিকে দুটো লেন, টোলও আছে, বেশ ভালো। মানে আপনারা কিন্তু এই রাস্তাটা নিতে পারেন যদি এই দিক দিয়ে মানে প্রয়াগরাজ রায়বেরেলি হয়ে না আসতে চান। আপনারা সুলতানপুর হয়ে, মানে প্রথমে আপনাদেরকে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরতে হবে, সেখান থেকে সুলতানপুর হয়ে আপনারা কিন্তু বারাণসী ঢুকতে পারেন। আমরা কিন্তু আজকে যে বারাণসী ঢুকবো সেটা কিন্তু বারাণসীর ব্যাক সাইড দিয়ে ঢুকবো। আমরা এখন বারাণসীর দিকে যাচ্ছি, আর আমরা আজকে গুগল মানে ম্যাপ দেখে কয়েকটা হোটেল ওখানে দেখাচ্ছিল, সেগুলো আমরা সার্চ করছিলাম। সেটা তাতে ছিল হোটেল আলকা প্যালেস, আরেকটা হচ্ছে আশ্রয় ইন, আরেকটা ছিল হচ্ছে সৎকার ইন। হ্যাঁ, তো এই 3-4টে হোটেলে আমরা ফোন করেছিলাম। আরেকটা মোস্টলি হোটেল দেখেছিলাম, কিন্তু সেটা ফোন করা হয়নি। আর আলকা ইনটা আমাকে আমার অনেক বন্ধুরা এবং আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, সেই গ্রুপে অনেকে সাজেস্ট করেছিলেন। তো আমরা আলকা ইনে ফোন, মানে সবগুলোই ফোন করেছিলাম, মেসেজও করেছিলাম। তাতে সবচেয়ে লোয়েস্ট বাজেট হচ্ছে আলকা ইনের, মানে আলকা প্যালেস, সরি আলকা প্যালেসের। হোটেল সৎকার ইনের রেটিং মানে গুগলে দেখছি খুব ভালো, 4.8, আর আলকা প্যালেসের রেটিং সেখানে 4.3। তো আলকা প্যালেস নিয়ে অনেকের অনেক রকম মত আছে, অনেকে বলে খুব ভালো, অনেকে বলে খারাপ হয়ে গেছে, রিনোভেট মানে করা উচিত। সেটা হতে স্বাভাবিক, মানে রিনোভেট তো করা উচিত, নাহলে মানুষ মানে পয়সা দিয়ে থাকবে, তো সেটা রিনোভেশন দরকার আছে। তো একটা ভালো ডিল দিয়েছে আলকা প্যালেসে, দেখা যাক কীরকম হয় রুমটা। আমরা কিন্তু এখন রয়েছি NH 731-এর উপরে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে রাখি, আমরা এখন বেরোচ্ছি সুলতানপুর, যাচ্ছি জৌনপুর। এই জৌনপুর, মির্জাপুর, সুলতানপুর, এই যে এরিয়াটা, এটা কিন্তু পুরো কালীন ভাইয়ার ছেলে মুন্না ভাইয়া, তারপরে তার সাগরেদ গুড্ডু ভাইয়া, বাবলু ভাইয়ার এরিয়া। আমরা কিন্তু খুব সাবধানে যেতে হচ্ছে। একটা প্লেন নামছে, আমার মনে হচ্ছে বারাণসী এয়ারপোর্টে নামছে, একদম মাটির লেভেলেই আছে প্রায়, মানে খুব নিচে, খুব নিচে। আমরা হয়তো প্লেনটাকে আপনারা হয়তো দেখতে পাবেন কিনা জানি না। আমরা এই বারাণসী ঢুকছি, মানে ঢুকে গেছি, কিন্তু আমরা হোটেল অবধি এখনো পৌঁছাইনি, তো হোটেলের দিকেই যাচ্ছি। আর এতবার আমরা এদিক দিয়ে গেছি এসছি, কিন্তু কাশী বিশ্বনাথ দেবের দর্শন এখন অবধি আমাদের হলো না। যাই হোক, নিশ্চয়ই হবে, এখন তো এই পথে 4 বছর যাতায়াত হবে, তো সেক্ষেত্রে হবেই। এই উপর দিয়ে যাচ্ছে NH 19, আর আমরা এখন বাঁ দিক নিয়ে নেবো। বাঁ দিক নিয়ে আমরা সোজা আমাদের হোটেলের দিকে যাব। হোটেলটা হচ্ছে একবারে NH 19-এর উপরেই। আলকা প্যালেসে এসে পৌঁছলাম।
বাহ, পার্কিং এরিয়াটা বেশ বড় সড়ো, ভালোই, খারাপ না। আমরা আজকে দারুণ এসছি, মানে ফাটাফাটি এসছি। তার কারণ হচ্ছে রাস্তা পুরোটাই ন্যাশনাল হাইওয়ে ছিল, আর কোথাও কোনো রকম কোনো সমস্যা হয়নি, মানে দুর্দান্ত এসছি, তাই না বলো? পুরো রাস্তাটা সুন্দর রাস্তা, পুরোটাই ন্যাশনাল হাইওয়ে, যে কটা কাট ছিল সেগুলো একদম ঠিকঠাক, মানে প্রপার। জিপিএস মানে আজকে এক ফোটার জন্য ভুল করেনি। এই হচ্ছে হোটেল আলকা প্যালেস, দারুণ, একদম হাইওয়ের ধারে। বুক করলাম, দেখি রুম ফুমগুলো কেমন। আর রিসেপশনে তো দাদা বসে আছে। এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর আমার গাড়ি রাখা আছে নিচে। এই হচ্ছে রুম, এই রুমটা দিয়েছিল। রুমটা খারাপ না, রুমটা দারুণ, বড় বেড, সব ঠিক আছে, ফার্স্ট ক্লাস, সব কিছু ঠিকঠাক। কিন্তু প্রবলেম হচ্ছে রুমের বেসিনটা জঘন্য। আমি দেখাচ্ছি আপনাদের, এখানে একটা আলমিরাও রয়েছে, এমনি বাথরুম পরিষ্কার, রুমটাও বেশ সুন্দর, এসি রয়েছে, টিভি ফিভি সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখুন বাথরুমের বেসিনটার অবস্থা দেখুন, মানে কেউ খেয়ে কুলকুচি করে ফেলে গেছে দেখুন। তো বলতে এখন প্রায় 8:30 বাজে। এখন যে রুমটা দিল সেটা হচ্ছে 201, আর এটা একটু বেটার। জলের বোতল দুটো দিয়েছে, এটা কমপ্লিমেন্টারি, টাওয়েল। আর একটা জিনিস সেটা হচ্ছে সোফা, মানে বেডশিটগুলো পুরো নোংরা, একটা দাগ লেগে আছে, এগুলোর অবস্থা, বালিশগুলোর অবস্থা তাই। আর এইটার এই যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছে সেটারও চারদিকে এখানে সিঁদুরের দাগ, মানে বিভিন্ন রকম দাগ লেগে আছে। এটা মানে ক্লিন করে দেওয়া উচিত আর কি। যাই হোক, এমনি রুম ঠিক আছে, রুমটা বড়, এসি রয়েছে ঠিকঠাক, এখানে টিভিও আছে, টিভি যদি দেখবো না আমরা, এমনি সব ঠিকঠাক। আর এইটা মনে হয় ব্যালকনি আছে, এটা দেখছি না, হ্যাঁ এটা একটা ব্যালকনি, এটা জাস্ট খুললে বাইরে এই প্লেন ব্যালকনিটাই, নর্মাল ব্যালকনিটাই সবাই অ্যাক্সেস করতে পারবে আর কি। ডিসকাউন্ট দিয়ে এটা আমাদের পড়লো 1300 টাকা। তো 1300 টাকা ঠিকঠাক বলো? নেক্সটের জন্য এখন ঠিক আছে, কেন আমরা তো জাস্ট এই এবার একটু খাবো দাবো, ঘুমাবো, ঘুমিয়ে তারপরে কাল সকালবেলা একটু মানে একটু হয়তো 8:30 9টা করে বেরোবো। আর তাড়াহুড়ো কিছু নেই, কারণ খড়গপুর এখান থেকে বেশিক্ষণ লাগবে না। দরজার পিছনে একটা অনায়াসে এখানে একটা ক্লিপ দেওয়া, এইগুলো যেগুলোকে মানে হ্যাঙ্গার টাইপের ঝুলিয়ে দিলে পারতো, তাদের সুন্দর জামা প্যান্ট রাখা যায়, কোনো অসুবিধে নেই, বেশ সুন্দর লাগতো। দেওয়ালে নাই, দরজার পিছনে দিয়ে দিল, ঝামেলা শেষ, কিচ্ছু নেই। যা তা মানে হোটেলগুলো সত্যি ব্যবসা করছে কি যে করছে ভগবান। খালি এসিটা ঠিকঠাক চলছে, অ্যাটলিস্ট এসিটা গন্ধটা একটু কমলো, বাকি একদম যাচ্ছে। কে একটা বলেছিল যে অবস্থা খুবই খারাপ এখানে, কে একজন আমাদের গ্রুপে কেউ একটা মেসেজ করেছিল যে আলকার অবস্থা খুবই খারাপ। সত্যি খারাপ আলকা প্যালেস, বুঝছে। আর এইটা কে খুলে দিলে একটা বেড হয়ে যায়, এটা একটা সোফা কাম বেড, এটা খুলে দিলে একটা এক্সট্রা বেড হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এইখানে যদি আসেন হোটেলে, আমরা এসেছি 8:30টার সময়, 8:30 জাস্ট 8:35 হবে। আর তারপরে এখানে এসে ওনাদেরকে ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে আপনাদের রেস্টুরেন্ট কটা অবধি খোলা থাকে। তো ওনারা বললেন আমাদের রেস্টুরেন্ট 10:30 অবধি খোলা থাকে, কোনো অসুবিধা নেই, আপনি চলে আসুন। আমি আমার তাহলে কি অর্ডার দিতে বললাম, না 10:30টার মধ্যে এলে কোনো অসুবিধা নেই, 10:30টার পরে এলেও আপনি রুম সার্ভিস পেয়ে যাবেন, কিন্তু গিয়ে খেতে পারবেন না। তো আমি জানি রেস্টুরেন্টটা জেনারেলি হোটেলেই হবে, কিন্তু রেস্টুরেন্টটা হোটেল না, রেস্টুরেন্টটা হচ্ছে হোটেলের পাশে একটা গুমটি টাইপের আছে, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। তো যাই হোক, সেটাও ঠিক আছে, সে খাবারটা অর্ডার দেওয়া যায়। এখন হঠাৎ করে বলছে প্রায় 10:10 বাজে, তখন আমি বলছি, আমি অনেকক্ষণ থেকে বলছি আপনাদের অর্ডারটা, আর ঠিক আছে স্যার आप रूम पे बोल दीजिए और नंबर है उस पर फोन कर दीजिए आ जाएगा। এখন হঠাৎ করে যে ম্যানেজার আছে সে এসে বলছে স্যার খানা नहीं मिलेगा, खाना खत्म हो गया, लोग चले गए। फिर আমি হোটেলের যিনি ম্যাডাম আছেন, মানে ওনার বা কেউ একটা হবে, আলকা ম্যাডামই মানে ওনার নামই হোটেলটা, তো ওনাকে ফোন করলাম, ফোন করতে বললো স্যার मैं देख रहा हूँ, देख के बता रहा हूँ। তো উনি আবার ফোন করলেন, ফোন করে বললেন না ওদের কি প্রাইভেট পার্সোনাল কিছু কাজ ছিল, সেই জন্য ওরা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমার জন্য ওরা কয়েকটা জিনিস অ্যারেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, তো আমি সেই কটা জিনিস যতগুলো মানে অল্প কিছু একটু বললাম, কিছু একটা হলেই হবে, কারণ রাতেবেলা তো খেতে হবে কিছু, রাহলে না খেলে কি করে চলবে। তো যাই হোক, তো সেটা অর্ডার দিতে এখন দিল। তো আপনারা যদি আসেন এখানে, আমি বারবার বলছি আপনারা কিন্তু আগে থেকে কথা বলে নেবেন ভালো করে, যে এটা খাবার কতক্ষণ খোলা হবে বা কি ব্যাপার, নাহলে কিন্তু হঠাৎ করে এসে এখানে বাচ্চা টাচ্চা নিয়ে এলে কিন্তু অসুবিধায় পড়বে। আমরা এখন রয়েছি হোটেল আলকা প্যালেস বারাণসীতে। এখানে সবকিছু এমনি ঠিকঠাক, খারাপ না, মানে ঠিক আছে, তবে এসিটা একদমই কাজ করছে না, ঠান্ডাই হচ্ছে না রুমটা। তো এটা একটা সমস্যা। কাল রাতে এসে রুমটা খারাপ দিয়েছিল, আবার একটা অন্য রুম চেঞ্জ করে দিল, এইসব তো আপনি দেখিয়েছি, পুরো আপনারা দেখেছেন। আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন বাজে 10টা, আর আমরা যেতে যেতে প্রায় জিপিএস দেখাচ্ছে 4.5 ঘন্টার কাছাকাছি লাগবে। আমরা যাব এখান থেকে বাড়ি থেকে রাঁচি হয়ে জামশেদপুর হয়ে খড়গপুর ঢুকবো। তো চলুন, রাস্তায় যেতে যেতে কথা হবে। আর এখন চেক আউট করে বেরিয়ে যাই। তো রাস্তায় মানে অনেকটা যেতে হবে, প্রায় 1300 টাকার কাছাকাছি টোলও লাগবে। তো চলুন, দেখা হচ্ছে একবারে রাস্তায় উঠে।
সকালবেলা ঘুম থেকে উঠে গাড়ি স্টার্ট করে একটু এগোতে এগোতেই টোলের উৎপাত। আমরা এখন বেরোচ্ছি গঙ্গা নদী। আমরা তো বারাণসী থেকে আসছি এখন সাসারামের দিকে। এই দিকটার অবস্থা কিন্তু খুব খারাপ, হাইওয়েটা খুব, টোল তো গাদা গাদা কাটছে, কিন্তু আমার সামনে দুটো বাইক আছে, হার্লে ডেভিডসন মোস্ট প্রবাবলি। আচ্ছা, এখানকার বাড়িগুলো প্লাস্টার কেন করেনি গো? সব দিকে একই বাড়ি। মোহানিয়া, আমরা এখন মোহানিয়া দিয়ে যাচ্ছি। একটা অপ্রিয় সত্যি কথা, সেটা হচ্ছে বিহার কোনোদিনও শুধরাবে না। মানে আজ থেকে 7-8 বছর আগে যখন আমি রাজস্থান গিয়েছিলাম, তখনও বিহারের রাস্তার কন্ডিশন যা ছিল, আজ 8 বছর পরেও কিন্তু বিহারের রাস্তার কন্ডিশন সেম। এদিকে কিন্তু প্রত্যেকটা টোলে ভয়ঙ্কর চার্জ। এটা আমি গভর্নমেন্টের একটু না ইমিডিয়েটলি এটা দেখা উচিত বিহারের উপর নিয়ে। মানে বিহারে সব কিছুতেই মানে টোটাল ব্যাপারটাই ক্যাওস। মানে কোনো রকম কোনো রাস্তা নেই, প্রত্যেকটা রাস্তা প্রচুর খারাপ, প্রচুর গর্ত, পুরো রাস্তাটা গন্ডগোলে, পুরো রাস্তাটা। কিছুটা স্টেজ হয়তো 3-4 কিলোমিটার ভালো, আবার খারাপ, আবার 2-3 কিলোমিটার ভালো, আবার খারাপ। মানে পুরো রাস্তাটা আজ আমি বললাম তো 8 বছর আগেও যা ছিল 8 বছর পরেও তাই আছে, কোনো রকম কোনো চেঞ্জ নেই। আমরা এখন পেরোচ্ছি সোন নদী, সোন রিভার। ভালোই জল আছে নদীতে, তাই না বলো? ভালো স্রোত আছে, আর বেশ বড় নদীটা, বেশ বড়, মানে বেশ চওড়া। আমরা অনেকক্ষণ থেকেই পেরোচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। আমরা এখন পেরোচ্ছি মোরহর রিভার। আমরা এখন পেরোচ্ছি ফাল্গু রিভার। আমরা এখন পেরোচ্ছি বিষ্ণু ক্ষীরমোহন মানে চৌপারন। এখানে ফুল অটো কাট করলাম, আর এখানে প্রাইস হচ্ছে 99 টাকা 17 পয়সা, আর আমার হলো হচ্ছে 1808 টাকা 86 পয়সা। প্রায় 2000 টাকা তেল লেগে গেল বেনারস থেকে এখানে আসতে, কেন ওখানে ফুল ট্যাঙ্ক করেছিলাম, তারপর আবার এখানে এসে ফুল ট্যাঙ্ক করলাম। আমরা এসে পৌঁছলাম বাড়ির মোড়। এখান থেকে সোজা কলকাতা, বাঁ দিকে কোডারমা, আর আমরা দিল্লির দিক থেকে আসছি, আর ডান দিকে হচ্ছে হাজারিবাগ। আমরা এখন হাজারিবাগের রাস্তাটাই ধরবো। আমরা এখন হাজারিবাগ থেকে রাঁচি, রাঁচি থেকে জামশেদপুর, জামশেদপুর থেকে আমরা যাবো হচ্ছে খড়গপুর। আমরা এখন চললাম সোজা রাঁচির উদ্দেশ্যে। আমরা এই রেস্টুরেন্টটা থেকে লাঞ্চ করলাম। খাওয়ার কোয়ালিটি কিন্তু ভালো ছিল, একটু তেল যদিও বা বেশি, বাট খাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর মানে দামটাও রিজনেবল, মানে ঠিকঠাক, মানে একদম ঠিকঠাক প্রাইসে। এখন আমরা রয়েছি ঝাড়খণ্ডে, মানে হাজারিবাগ। বাড়ি থেকে আমরা রাঁচি যাচ্ছি। রাস্তার কন্ডিশন না, কোনো আওয়াজ নেই গাড়িতে। ঝাড়খণ্ডের রাস্তার কন্ডিশন সুপার, উড়িষ্যা সুপার, এখন ওয়েস্ট বেঙ্গলও সুপার। সিরিয়াস, মানে ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে কিন্তু রাস্তার রোড কন্ডিশন ফাটাফাটি ফাটাফাটি। আর দিল্লিতে তো কোনো কথাই নেই, সত্যি ভালো, সত্যি ভালো। সিটির ভেতরে থেকে শুরু করে বরঞ্চ কলকাতার ভেতরে রাস্তা খুব খারাপ, কিন্তু দিল্লির পুরো শহরের রাস্তা ফাটাফাটি। পুরো দিল্লি, ইউপিও তাই, ওই দিকটা তো পুরোটাই তাই, মানে লখনৌ ওই দিকটা পুরোটাই তাই, যা দুর্দান্ত ফাটাফাটি।
আমরা এখন বেরোচ্ছি দামোদর নদ। আমরা এখন পেরোচ্ছি ঝাড়খণ্ডের একটা মুড়ি বলে জায়গা আছে, মুড়ি, সেই মুড়ি জায়গাটা। এটা একদম মানে আমরা রাঁচিটাকে বাইপাস করছি বেসিক্যালি। আমরা এখন যাচ্ছি জামশেদপুরের দিকে, রাঁচি বাইপাস করতে। আমরা এখন চললাম NH-33 ধরে। এটার নাম হচ্ছে আরা। এখানে এখন টেম্পারেচার মিটারে দেখাচ্ছে 24। এই ডান দিকে RIMS পাওয়ার স্টেশন রাঁচি। এই ডান দিকে দেখুন পার্দি কালী মন্দির, জাগ্রত, মানে সবাই এখানে দাঁড়ায়, আমরাও দাঁড়িয়ে জাস্ট একটা প্রণাম করে বেরিয়ে যাবো আর কি। জামশেদপুরে একটা পেট্রোল পাম্পে ঢুকে গেলাম পেট্রোল ভরে নি, কারণ এখানে পেট্রোলের প্রাইস প্রচুর সস্তা এখন। আমি এখানে তেল ভরে নিলাম, আমার লাগলো হচ্ছে 12.95 আর 1366 টাকা 51 পয়সা। আমি এখন জামশেদপুরে রয়েছি, এখানে একটা পেট্রোল পাম্প, এখানে 97.80 পেট্রোলের দাম কিন্তু অনেক সস্তা। ডিমনা চকে এসে পৌঁছলাম আমরা। এখন এখান থেকে ডিমনা চক থেকে সোজা বেরিয়ে যাবো। আপনারা যখন জামশেদপুর থেকে খড়গপুরের দিকে আসবেন বা কলকাতা থেকে আসছেন, ঠিক ডিমনা চকটা পেরিয়ে একটু এগিয়ে গেলি, মানে 700 থেকে 800 মিটার এগিয়ে গেলেই দেখবেন একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প পড়বে। আপনারা ওইখানে যদি বায়ো ব্রেক নেওয়ার দরকার থাকে নিতে পারেন, অসাধারণ, মানে লেডিস জেন্টস দুটো টয়লেটই দারুণ। আর পারলে ওখান থেকে তেল ভরবেন, পাম্পটা কিন্তু ভারত পেট্রোলিয়ামের। আমার মনে হয় যারা মানে যেসব পাম্পে আমরা ফেসিলিটি পাই সেখান থেকে আমাদের তেলগুলো ভরা উচিত, আমার মনে হয় পার্সোনালি। এবার টাটা রাঁচি অব্দি ধরলে তো অনেকগুলো টোল, গোটা 5-6 টোল, কিন্তু আপাতত টাটা অব্দি কিন্তু খড়গপুর অব্দি কিন্তু এখনো 3টে টোল। তো এই এত টাকার টোল দিয়েও যদি রাস্তাগুলো এরকম অবস্থা হয়। আমরা এই মাত্র সান্ধু বিল্লুরা ধাবায় এসে পৌঁছলাম, আর এখানে এখন চা খেয়ে নি। এখন বাজে 9:20, বাড়ি পৌঁছতে পৌঁছতে এখনো ঘন্টাখানেক লাগে। তো এখানে চা খেয়ে নি, তারপরে চাটা কিন্তু দারুণ খেতে, এর খাবারও কিন্তু দারুণ, খুব ভালো করে। আমরা এইমাত্র বালিভাষা টোল ক্রস করলাম, আর এই টোলটা আমাদের আজকে লাস্ট টোল। এটা দিয়েই আমরা শুরু করেছিলাম আর এটাই আমাদের শেষ। আর আমরা এখন পেরোচ্ছি হচ্ছে গুপ্তমণির মায়ের মন্দির। তো আমরা গুপ্তমণি মাকে জাস্ট একবার প্রণাম করে সুস্থভাবে ফিরে এলাম, সুস্থভাবে গেছি, সুস্থভাবে ফিরে এসেছি। আমরা এখন কলাইকুণ্ডা বেরোচ্ছি আর খড়গপুর ফিরে চলে এলাম। আমাদের প্রায় 3400 কিলোমিটারের কাছাকাছি হলো। তো আমরা 3400 কিলোমিটার ঘুরে চলে এলাম। আশা রাখছি মানে গেস করছি 6000 টাকার কাছাকাছি বা 6000 একটু বেশি টাকার টোল লেগেছে। 3400 কিলোমিটারে প্রায় 1.5 টাকা 2 টাকা করে টোল লাগছে। টোলটা এক্সেসিভ বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, মানে এত রাস্তাও ভালো নয় যে এত টাকার টোল লাগার কথা, আমার তাই মনে হচ্ছে। কিছুটা রাস্তা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে গুলো ফাটাফাটি, মানে সত্যি মানে কোনো কথা হবে না, কিন্তু বাকি রাস্তাগুলো যে যথেষ্ট খারাপ, এইদিকে রাস্তাগুলো যথেষ্ট খারাপ। তো এইদিকে টোলটা দিতে খুব গায়ে লাগছিল আর কি। যাই হোক, তো আমরা মেয়েকে রেখে ফিরে চলে এলাম দিল্লিতে, রেখে গাড়ি নিয়ে ফিরে চলে এলাম। গাড়ি নিয়ে গেলাম, গাড়ি নিয়ে চলে এলাম। সব লাগেজ ফাগেজ নিয়ে আমরা বেরিয়েছিলাম, সব লাগেজ টাগেজ রেখে আমরা আবার ট্রলি গুলো সব নিয়ে ফিরে এলাম। ওকে একটা ট্রলি দিয়ে এসেছি ছোট, সেটাও নিয়ে যদি যাতায়াত করার সময় কাজে লেগে যাবে। তো
যাই হোক, আমরা সুস্থভাবে ফিরে এলাম, ওকে সুস্থভাবে ঠিকঠাকভাবে রাখতে পেরেছি, ঠিকঠাক জায়গায়। হস্টেল পাইনি, পিজি পেয়েছে। হস্টেলের প্রচুর লাইন আর কি, বিভিন্ন রকমের অ্যাপ্লাই করা আছে। যদি পায়, যদি ওর ইচ্ছা হয় যে পরের বছর, কেন এখন পিজিটা খুব ভালো, মানে যে কটি মানে যারা ওর রয়েছে প্রত্যেকেই খুবই ভালো, ওর সাথে খুব মানে মিলেমিশে গেছে সবাই একসাথে, তো খুবই ভালো। তো ওর তো খুবই ভালো লাগছে বলছে। তো হোস্টেলটাই আবার নতুন করে নতুন বন্ধুদের সাথে আলাপ, সেগুলো একটা ব্যাপার। তো যাই না হোস্টেলে শিফট করবে কিনা, যদি পায়। এত কোটা নিয়ে সমস্যা হচ্ছে যে আমার ধারণা যে এই কোটার জন্য আমরা পেলাম না। তো সামনের বছর যদি হোস্টেল খালি হয় তাহলে হয়তো পেতে পারে, তাছাড়া সম্ভব না। যাই হোক, এখন তো হ্যাঁ সেকেন্ড ইয়ারে অনেক সময় পেয়ে যায়, কারণ অনেকে হোস্টেলে থাকতে চায় না, ছেড়ে দেয়, কেন হস্টেলের রেস্ট্রিকশন অনেক বেশি। তারপরে হস্টেলে এসি নেই। পিজিতে যেমন দিল্লিতে একটা জিনিস দেখলাম আমরা, সেটা হচ্ছে আপনারা অনেকে পরের বছর ভর্তি হতে পারে বা চান্স পেলে সবাই যাবে, যে যার মেয়ে বা ছেলে মেয়েরা চান্স পাবে সবাই যাবেন আপনারা। তো সেক্ষেত্রে আমি যা দেখলাম সেটা হচ্ছে যে দিল্লিতে পিজি মানে হচ্ছে মানে কমন হচ্ছে এসি, মানে জল নেই, পিজি খুবই বাজে কোয়ালিটির, কিন্তু এসিটা মাস্ট, ওখানে এসি থাকতেই হবে পিজিতে, এরকম টাইপের মানে কমন। আমি চাইছিলাম এসি ছাড়া পিজি, তাই পেলাম না। ঠিক আছে, হ্যাঁ দিল্লির গরমের জন্য মনে হয় সেটা করেছে, যা খারাপ করেনি কি, ঠিক আছে, ব্যাপারটা খুব একটা খারাপ না। আর এই ব্লগটা একটু লেন্দি হবে, কেন আমি পুরো ব্যাপারটা একটা করে দেখাবো, মানে যতটা পারি আমি কাটার চেষ্টা করব, যতগুলো ইনফরমেশন আপনাদের দরকার দেওয়ার। সেটা আমরা ছিলাম হচ্ছে জনকপুরীতে একটা গেস্ট হাউসে গিয়ে, গেস্ট হাউসটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো গেস্ট হাউস। মানে আপনারা যদি যান এইদিকে, মানে জনকপুরীর দিকে বা এইসব সাইডে দিল্লি ইউনিভার্সিটিতে যদি কোনো চান্স পায়, ওইদিকে যদি থাকতে হয় তাহলে আমার ব্লগটা দেখবেন, আমি সমস্ত ডিটেলস বলে দেবো। তো আর যদি আপনারা কোনো দরকার থাকে কিছু এক্সট্রা, তাহলে আপনারা পিং করতে পারেন বা মেসেজ করতে পারেন, ভিডিওর নিচে মেসেজ করতে পারেন, ডেসক্রিপশন বক্স দেখে আমি তাদের নাম্বারও দিয়ে দেবো, তো মেসেজও করতে পারেন। আমি যতটা সম্ভব, যতটা জানি সেটা আমি রিপ্লাই করার চেষ্টা করব। আমরা এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম, এখন বাজে 11:14। তো আমরা প্রচুর দাঁড়িয়ে এসেছি, তার জন্য অনেকটা টাইম লেগে গেলো। জিপিএস দেখাচ্ছিল 11:30, তো আমরা এত দাঁড়িয়েও আমাদের 11:14 ঢুকে গেছি। তো ঠিকঠাকই এসছি, সব কিছু ঠিকঠাক হয়েছে, গাড়ি সুন্দর নিয়ে গেছি, সুন্দর নিয়ে এসছি, কোনো প্রবলেম হয়নি। মানে চাকায় হাওয়া দেওয়ার দরকার পড়েনি, তাও আমি চেক করেছিলাম, কিন্তু যা ছিল তাই আছে, সমস্ত কিছু একদম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে হনুমানজির কৃপায়। যাই হোক, আমরা সব ফিরে এসেছি। তো এই ব্লগটা দেখুন, কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, ব্লগটা একটু বড় হবে। বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। টাটা, বাই বাই, গুড নাইট।